নমস্কার বন্ধুরা, আমি সুশোভন আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল অদ্ভুত অথচ বাস্তব। আজ আমি আপনাদের এমন এক দাবার চালের কথা বলবো যা শুনলে আপনার মনে হবে যে এতদিন পর ভারত তার সঠিক জায়গাটি ছিনিয়ে নেওয়ার জন্য গর্জে উঠেছে। তবে মূল আলোচনায় যাওয়ার আগে একটি বিষয় পরিষ্কার জানিয়ে রাখি। আজকের এই ভিডিওতে আমি যে সমস্ত চাঞ্চল্যকর তথ্য এবং আন্তর্জাতিক ভূ রাজনীতির সমীকরণ নিয়ে আলোচনা করব তার প্রত্যেকটি তথ্যের সত্যতা যাচাইয়ের জন্য আমি ইন্টারন্যাশনাল নিউজ এজেন্সি এবং ফরেন মিনিস্টারের অফিসিয়াল নিউজ লিঙ্কগুলো এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। আপনারা চাইলে ভিডিওটি দেখার পর সেই লিঙ্কগুলো থেকে বিস্তারিত পড়ে নিতে পারেন, যাতে আপনাদের কাছে পরিষ্কার হয়ে যায় যে কেন আজকের এই বিশ্লেষণটি ভারতের ভবিষ্যতের জন্য এতটাই গুরুত্বপূর্ণ। ভাবুন তো, একটি ক্লাবে 5 জন দাদাগিরি করা সদস্য আছে যারা ঠিক করে বাকি পুরো পাড়া কিভাবে চলবে। কিন্তু পাড়ার সবচেয়ে ধনী, সবচেয়ে বুদ্ধিমান আর সবচেয়ে শক্তিশালী ছেলেটিকে তারা সদস্যপদ দিতে চায় না। ঠিক এই পরিস্থিতিটাই আজ রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদে বা ইউএনএসসিতে ভারতের সাথে ঘটছে। কিন্তু মিউনিক থেকে আসা সাম্প্রতিক খবর বলছে এই 5 জন দাদাগিরি করা সদস্যের দিন এবার শেষ হতে চলেছে। আজকের এপিসোডে আমরা আলোচনা করব কিভাবে G4 জোটের মাধ্যমে ভারত বিশ্বমঞ্চে এক নতুন অধ্যায় লিখতে চলেছে। পুরো ভিডিওটি শেষ পর্যন্ত মন দিয়ে শুনবেন, কারণ আজ আমরা কেবল খবর নয়, ভারতের আগামী রণনীতি বা জিওপলিটিক্সের আসল ম্যাপটা উন্মোচন করব। বন্ধুরা, প্রথমে আমাদের বুঝতে হবে ওল্ড ওয়ার্ল্ড অর্ডার বা পুরনো বিশ্ব ব্যবস্থা আসলে কি। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পর 1945 সালে যখন রাষ্ট্রপুঞ্জ বা ইউনাইটেড নেশনস তৈরি হয়েছিল, তখন বিজয়ীরা অর্থাৎ আমেরিকা, রাশিয়া, ব্রিটেন, ফ্রান্স এবং চীন নিজেদের হাতে সব ক্ষমতা কুক্ষিগত করে নিয়েছিল। একেই বলা হয় P5 বা পার্মানেন্ট 5। তারা ভেবেছিল দুনিয়া চিরকাল তাদের কথাতেই চলবে। কিন্তু গত 80 বছর ধরে গঙ্গা দিয়ে বহু জল গড়িয়েছে। আজ 2026 সালে দাঁড়িয়ে যখন আমরা দেখি যে ভারতের ইকোনমি বিশ্বের 3য় বৃহত্তম হওয়ার পথে, যখন ভারতের প্রতিরক্ষা ব্যবস্থা বা ডিফেন্স বাজেট অনেক উন্নত দেশের ঘুম কেড়ে নেয়, তখন সেই 1945 সালের নিয়ম দিয়ে আজকের ভারতকে বেঁধে রাখা অসম্ভব। মিউনিক সিকিউরিটি কনফারেন্সে সম্প্রতি জয়শঙ্কর যখন জার্মানি, জাপান এবং ব্রাজিলের প্রধানমন্ত্রীদের সাথে এক টেবিলে বসলেন, তখন পরিষ্কার হয়ে গেল যে ভারত আর অনুরোধ করার পাত্র নয়, ভারত এবার দাবি করছে। এবার আসা যাক এই G4 জোটের গুরুত্বে। অনেকে প্রশ্ন করেন, আমরা G7 শুনি, G20 শুনি, তাহলে এই G4 বা এর গুরুত্ব ঠিক কোথায়? বিষয়টি খুব সহজে একটা উপমা দিয়ে বোঝালে আপনারা চমকে যাবেন। মনে করুন একটা বড় কর্পোরেট অফিসে 4 জন অত্যন্ত যোগ্য এবং পরিশ্রমী কর্মী আছেন, যাদের স্কিল এবং বুদ্ধিতে কোম্পানিটা চলছে। কিন্তু বছরের পর বছর ধরে তাদের প্রমোশন আটকে রাখা হয়েছে শুধু উপরের স্তরের 5 জন ম্যানেজারের ইগো বা অহংকারের কারণে, যারা কোনো এককালে ভালো কাজ করেছিল কিন্তু এখন জং ধরে গেছে। এই 4 জন যোগ্য কর্মী যদি একদিন এক হয়ে স্ট্রাইক করে, তবে কি সেই অফিস এক মুহূর্তেও চলবে? উত্তর হলো না, পুরো কোম্পানি অচল হয়ে যাবে। ঠিক তেমনই ভারত, জাপান, জার্মানি এবং ব্রাজিল, এই 4টি দেশ যদি আজ বিশ্ব অর্থনীতি থেকে নিজেদের গুটিয়ে নেয়, তবে পৃথিবী মুহূর্তের মধ্যে ধসে পড়বে। এই দেশগুলো কেন আজ এক হয়েছে? তাদের একমাত্র লক্ষ্য ইউএনএসসি রিফর্ম, অর্থাৎ রাষ্ট্রপুঞ্জের সেই 1945 সালের পুরনো জংধরা দরজায় সজোরে লাথি মেরে নিজেদের স্থায়ী আসন নিশ্চিত করা। আসুন দেখি কেন এই 4 দেশকে অবজ্ঞা করার ক্ষমতা বিশ্বের কারণ নেই। জাপানের দিকে তাকিয়ে দেখুন, যাদের কাছে রয়েছে বিশ্বের শ্রেষ্ঠ প্রযুক্তি আর ডিসিপ্লিন। জার্মানির কথা ভাবুন, যাদের বলা হয় ইউরোপের ইকোনমিক ইঞ্জিন বা অর্থনৈতিক চাবিকাঠি। জার্মানি ছাড়া পুরো ইউরোপীয় ইউনিয়ন পঙ্গু। ব্রাজিলের কথা ভাবুন, যারা কেবল ফুটবল খেলে না, বরং পুরো দক্ষিণ আমেরিকা বা ল্যাটিন আমেরিকার ন্যাশনাল রিসোর্স আর রাজনৈতিক নেতৃত্বের অবিসংবাদী নেতা। আর এই তালিকায় আমাদের ভারত। আমাদের কথা তো আর বলার অপেক্ষায় রাখে না। আমাদের কাছে আজ কি নেই? আমাদের কাছে আছে বিশ্বের বৃহত্তম যুবশক্তি, যা পৃথিবীর আগামী 50 বছরের লেবার মার্কেট আর কনজিউমার মার্কেট নিয়ন্ত্রণ করবে। আমাদের কাছে আছে এক অপ্রতিরোধ্য বাজার, যা দখল করার জন্য আজ আমেরিকা থেকে চীন সবাই মুখিয়ে আছে। কিন্তু সবচেয়ে বড় সম্পদ যেটা ভারতের কাছে আছে, সেটা হলো এক নির্ভীক এবং জাতীয়তাবাদী নেতৃত্ব।
আগেকার ভারত ছিল সফট পাওয়ার, যারা শুধু শান্তি আর অহিংসার কথা বলে রাষ্ট্রপুঞ্জের দরজায় দরখাস্ত নিয়ে দাঁড়িয়ে থাকত। কিন্তু আজকের 2026-এর ভারত হলো এমন এক শক্তি যারা বিশ্বের যে কোনো সুপার পাওয়ারের চোখের দিকে তাকিয়ে চোখ রেখে কথা বলতে পারে। আজ যখন ভারত জিওপলিটিক্সের দাবার বোর্ডে তার গুটি সরায়, তখন হোয়াইট হাউস থেকে ক্রেমলিন সব জায়গায় কম্পন শুরু হয়। এই চারটি দেশের সম্মিলিত শক্তি বা কালেকটিভ পাওয়ার যদি আপনি দেখেন, তবে দেখবেন এরা বিশ্বের নমিনাল জিডিপির এক বিশাল অংশ নিয়ন্ত্রণ করে। P5 দেশগুলোর মধ্যে থাকা ব্রিটেন বা ফ্রান্সের আজকের অর্থনৈতিক যা দশা, তার তুলনায় ভারত বা জার্মানি অনেক বেশি শক্তিশালী। তবুও গায়ের জোরে তাদের স্থায়ী সদস্যপদ আটকে রাখা হয়েছে। ভারত আজ বুঝিয়ে দিচ্ছে যে রিফর্ম কেবল আমাদের প্রয়োজন নয়, রিফর্ম আসলে রাষ্ট্রপুঞ্জের বেঁচে থাকার জন্য প্রয়োজন। যদি এই চার মহাশক্তিকে বাইরে রাখা হয়, তবে রাষ্ট্রপুঞ্জ হয়ে যাবে একটি গুরুত্বহীন টক শো ক্লাব। জয়শঙ্কর সাহেব ঠিক এই পয়েন্টেই আঘাত করেছেন। তিনি মিউনিকে দাঁড়িয়ে বিশ্বের তাবড় তাবড় নেতাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন যে ভারত আর সাইড লাইনে বসে খেলা দেখার দর্শক নয়। ভারত এখন মাঠের সেই খেলোয়াড় যাকে ছাড়া খেলা শুরু করাই সম্ভব নয়। এই G4 জোট আসলে সেই পুরনো বিশ্ব ব্যবস্থার কফিনের শেষ পেরেক ঠোকার জন্য তৈরি। কারণ আমরা জানি ইতিহাসে কোনো অধিকার কখনো চেয়ে পাওয়া যায় না, অধিকার ছিনিয়ে নিতে হয়। আর ভারত আজ সেই ছিনিয়ে নেওয়ার মতো শক্তি এবং সাহস দুটোই অর্জন করে ফেলেছে। মিউনিক সিকিউরিটি কনফারেন্স 2026-এর প্রেক্ষাপটটি একটু গভীরে গিয়ে বিশ্লেষণ করা যাক। ইতিহাসে এই প্রথমবার এই হাই প্রোফাইল মিটিংয়ের সাইডলাইনে G4-এর বৈঠক হলো। এর আগে সাধারণত নিউ ইয়র্কে UN জেনারেল অ্যাসেম্বলির সময় এই বৈঠকগুলো হতো, কিন্তু এবার মিউনিকে এটা হওয়ার অর্থ হলো ইউরোপের মাটিতে দাঁড়িয়ে ভারত বার্তা দিচ্ছে যে ওয়েস্টার্ন সুপ্রিমেসি বা পশ্চিমী আধিপত্যের দিন এবার শেষ। আমেরিকার বর্তমান বিদেশমন্ত্রী মার্কো রুবিও সম্প্রতি একটি অত্যন্ত বিস্ফোরক বয়ান দিয়েছেন। তিনি ওপেনলি স্বীকার করেছেন যে তিনি যে দুনিয়ায় জন্মেছিলেন সেই দুনিয়া আজ আর নেই। তার মানে কি? তার মানে হলো সুপার পাওয়ার আমেরিকা বুঝতে পারছে যে তাদের হাতের মুঠো থেকে বিশ্বের নিয়ন্ত্রণ আলগা হয়ে যাচ্ছে। আগে আমেরিকা যাকে ইচ্ছা বোম মারত, যে দেশে ইচ্ছা শাসন পরিবর্তন করত। কিন্তু আজ ইউক্রেন যুদ্ধ হোক বা মধ্যপ্রাচ্যের সংঘাত, আমেরিকা একা কোনো সমাধান করতে পারছে না। তাদের ভারতের মতো রাইজিং পাওয়ারদের সাহায্য নিতে হচ্ছে। আসলে এই জিওপলিটিক্যাল শিফটের মূল কারণ হলো পাওয়ার ব্যালেন্স। আপনারা যদি গুগল করেন তবে দেখবেন P5 দেশগুলোর সাথে G4-এর তুলনা করা হয়। আপনি যদি অর্থনীতি বা জিডিপির দিকে তাকান তবে দেখবেন ভারত, জাপান এবং জার্মানি এই তিন দেশই এখন ব্রিটেন এবং ফ্রান্সের থেকে অনেক বেশি শক্তিশালী। তাহলে কেন ব্রিটেন বা ফ্রান্সের ভেটো দেওয়ার ক্ষমতা থাকবে আর ভারতের থাকবে না? এটা কি কেবল বর্ণবিদ্বেষ নাকি ঐতিহাসিক ভুল? ভারত আজ মহাকাশ বিজ্ঞানে ইসরোর মাধ্যমে বিশ্ব জয় করছে। আমাদের নিউক্লিয়ার উইপন্স আজ আমাদের সুরক্ষার গ্যারেন্টি দিচ্ছে। এমনকি সমুদ্রপথে আমাদের এয়ারক্রাফট ক্যারিয়াররা আজ রাজত্ব করছে। তবুও রাষ্ট্রপুঞ্জে আমাদের স্থায়ী সদস্যপদ না পাওয়াটা একটা চরম অপমান। কিন্তু জয়শঙ্কর সাহেব এবার সেই অপমান সুদে আসলে ফিরিয়ে দিতে চাইছেন। তিনি বুঝিয়ে দিয়েছেন যে ভারত যদি UN-এর স্থায়ী আসন না পায়, তবে ভারত নিজস্ব কোনো এক নতুন বিশ্ব ব্যবস্থা তৈরি করবে, যেখানে গ্লোবাল সাউথের নেতৃত্ব থাকবে ভারতের হাতে। 2015 সালের সেই ঐতিহাসিক ছবির কথা মনে আছে, যেখানে নরেন্দ্র মোদী, অ্যাঙ্গেলা মার্কেল, শিনজো আবে এবং দিলমা রুসেফ একসঙ্গে হাত মিলিয়ে দাঁড়িয়েছিলেন? সেই ছবির পর দীর্ঘ 10-11 বছর কেটে গেছে। মাঝে আমরা শিনজো আবের মতো মহান এক নেতাকে হারিয়েছি। তারপর কোভিড এসেছে, যুদ্ধ এসেছে, কিন্তু G4 জোট কেন ঝিমিয়ে পড়েছিল? আসলে গত কয়েক বছর ভারত তার নিজের ঘর গোছাতে ব্যস্ত ছিল। আমাদের মেক ইন ইন্ডিয়া, আমাদের ডিজিটাল ইন্ডিয়া মিশনগুলো সফল করতে হয়েছে। কিন্তু এখন যখন ভারত মানসিকভাবে এবং আর্থিকভাবে প্রস্তুত, তখন ভারত আবার সেই 2015 সালের আগ্রাসনী মেজাজে ফিরে এসেছে। প্রয়াত সুষমা স্বরাজ একবার বলেছিলেন যে G4 জোট ভারতের তুরুপের তাস। আজ 2026-এ দাঁড়িয়ে মনে হচ্ছে সেই তাসটি ফেলার সময় এসেছে। এখানে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং কৌশলগত বিষয় হলো ব্রাজিল। অনেক তথাকথিত বিশেষজ্ঞরা প্রশ্ন তোলেন যে ব্রাজিল তো এখন আর বিশ্বের প্রথম সারির দেশের 10টি অর্থনীতির মধ্যে নেই, তাহলে ভারত কেন তাদের সাথে নিয়ে খেলছে?
দেখুন, ভূ রাজনীতি বা জিওপলিটিক্স কেবল পকেটের টাকা দিয়ে খেলা হয় না, এটা সঠিক প্রতিনিধিত্ব বা গ্লোবাল রিপ্রেজেন্টেশনেরও খেলা। রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদের দিকে তাকিয়ে দেখুন, আজ পর্যন্ত পুরো দক্ষিণ আমেরিকা মহাদেশ থেকে কোনো দেশের স্থায়ী সদস্যপদ নেই। এটা কি বিশ্ব রাজনীতির জন্য এক বিশাল গণতান্ত্রিক পরাজয় নয়? ব্রাজিল সেখানে কেবল একটি দেশ নয়, তারা হলো সমগ্র ল্যাটিন আমেরিকার সম্মিলিত কণ্ঠস্বর। ভারত যখন ব্রাজিলের হাত ধরে তখন আসলে ভারত পুরো একটা মহাদেশের দাবিকে সমর্থন জানায়। এর ফলে বিশ্বমঞ্চে ভারতের ইমেজ কেবল একটি শক্তিশালী দেশের নয়, বরং একজন ন্যায্য বিচারকের মতো তৈরি হয়। ভারত আজ কেবল নিজের আখের গোছাতে ব্যস্ত নয়, ভারত আজ নিজেকে পুরো আফ্রিকা এবং ল্যাটিন আমেরিকার অর্থাৎ গ্লোবাল সাউথের মসিয়া হিসেবে তুলে ধরছে। একেই বলে স্ট্র্যাটেজিক অটোনমি বা কৌশলগত স্বায়ত্তশাসন। আমাদের কূটনীতির এক অনন্য জাদু দেখুন, আমরা রাশিয়ার সাথে পরম বন্ধুত্ব বজায় রাখি, আবার আমেরিকার সাথেও সমান তালে পার্টনারশিপ চালাই। এই যে কোনো এক শিবিরের লেজুর বৃত্তি না করে নিজের শর্তে দুনিয়া চালানো, এটাই আজ ভারতের প্রধান অস্ত্র। আমরা আজ গ্লোবাল সাউথের অভিভাবক, অর্থাৎ দুনিয়ার সেই সব অবহেলিত দেশগুলোর হয়ে কথা বলছি যাদের আওয়াজ আগে কেউ শুনতো না। ভারতের এই নিঃস্বার্থ নেতৃত্বই আজ রাষ্ট্রপুঞ্জে আমাদের দাবিকে অপ্রতিরোধ্য করে তুলেছে। অন্যদিকে ইউরোপের দিকে তাকালে দেখবেন সেখানকার হাওয়া আজ পুরোপুরি বদলে গেছে। জার্মানির মতো দেশ যারা দীর্ঘকাল চীন বা আমেরিকার আড়ালে থেকে নিজেদের নিরাপদ ভাবত, তারা আজ এক কঠিন বাস্তব অনুভব করছে। তারা বুঝতে পারছে যে ইউরোপের অর্থনীতি আজ যে সংকটের মুখে দাঁড়িয়ে, তাতে ভারতের সাথে হাত না মেলালে তাদের ভবিষ্যৎ অন্ধকার। জার্মানির বর্তমান নেতৃত্ব এখন ভারতকে কেবল একটি বড় বাজার হিসেবে দেখে না, তারা ভারতকে দেখে একটি ভ্যালু বেসড পার্টনার হিসেবে। অর্থাৎ জার্মানি এখন স্বীকার করছে যে একটি গণতান্ত্রিক এবং স্থিতিশীল বিশ্ব গড়তে ভারতের নেতৃত্ব ছাড়া তাদের আর কোনো গত্যন্তর নেই। মিউনিকে জার্মানির সেই সুর বদল আসলে ভারতের বাড়তে থাকা আধিপত্যেরই বড় প্রমাণ। জাপানের কথা তো বলাই বাহুল্য। ইন্দো প্যাসিফিক অঞ্চলে চীনের যে বিষাক্ত আগ্রাসন আমরা লক্ষ্য করছি, তা রুখতে ভারত আর জাপান আজ পিঠোপিঠি দুই ভাইয়ের মতো দাঁড়িয়েছে। জাপানের প্রযুক্তি আর ভারতের সামরিক ও ভূরাজনৈতিক অবস্থান একজোট হওয়া মানেই হলো ড্রাগনের বারবারন্তকে চিরতরে লাগাম পরানো। এই যে ভারত, জাপান, জার্মানি এবং ব্রাজিল, এই চারটি ভিন্ন মেরুর দেশের স্বার্থ আজ এক বিন্দুতে এসে মিলেছে, এটাই হলো G4 আসল শক্তি বা কোর স্ট্রেংথ। মিউনিক সিকিউরিটি কনফারেন্সে ডক্টর এস জয়শঙ্কর যে আকাশচুম্বী কনফিডেন্স দেখিয়েছেন, তা কোনো সাধারণ রাজনীতিবিদদের হতেই পারে না। এই আত্মবিশ্বাস আসলে সেই 140 কোটি ভারতীয় শক্তির প্রতিফলন, যারা মনে প্রাণে বিশ্বাস করে যে ভারত আজ কেবল বিশ্বকে পথ দেখাবে না, বরং আগামী দিনে এই পৃথিবীকে শাসন করবে। আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি যে রাষ্ট্রপুঞ্জের সংস্কার হওয়া এখন শুধু সময়ের অপেক্ষা। যদি P5 দেশগুলো দরজা না খোলে, তবে ভারত সেই দরজা ভেঙে ভেতরে ঢুকবে। মার্কো রুবিওর সেই ভিডিও ক্লিপটির কথা ভাবুন, যেখানে তিনি বলছেন দুনিয়া খুব দ্রুত বদলে যাচ্ছে। তিনি যখন এই কথা বলছেন, তখন তার চোখে মুখে এক ধরনের ভয় আর অনিশ্চয়তা ছিল। এই ভয়টা হলো তাদের দাদাগিরি হারানোর ভয়। আর আমাদের জন্য এটাই হলো সুযোগ। একেই বলে ক্যাচ দ্য মোমেন্টাম। ভারত আজ সেই মোমেন্টাম ক্যাচ করতে পেরেছে। বন্ধুরা, অদ্ভুত অথচ বাস্তব চ্যানেলের পক্ষ থেকে আমি সুশোভন সবসময় বলি যে আমরা কোনো প্রোপাগান্ডা ছড়াই না, আমরা বাস্তবটা তুলে ধরি। ভারতের এই জাতীয়তাবাদী বিদেশ নীতি বা ন্যাশনালিস্ট ফরেন পলিসি আজ আমাদের গর্বিত করে। আমরা আর সেই 1956 বা 1975 সালের ভারত নই, আমরা 2026-এর আত্মনির্ভর ভারত। আমরা চাই শান্তি, কিন্তু সেই শান্তি হতে হবে সম্মানের সাথে। যদি গ্লোবাল পাওয়াররা মনে করে তারা আমাদের বঞ্চিত করে রাখবে, তবে তারা মস্ত বড় ভুল করছে। রাষ্ট্রপুঞ্জ যদি নিজেকে আপডেট করতে না পারে, তবে একদিন এই সংস্থায় অপ্রাসঙ্গিক হয়ে যাবে, আর তার জায়গায় G4 বা G20-র মতো শক্তিশালী গোষ্ঠীগুলোই দুনিয়া পরিচালনা করবে। আজকের এই মিউনিক বৈঠক আসলে একটি ট্রেলার, আসল সিনেমা এখনও বাকি আছে। জয়শঙ্কর সাহেবের সেই সোশ্যাল মিডিয়া পোস্ট, যেখানে তিনি G4 মিটিংয়ের ছবি দিয়েছেন, তা দেখে আমার মনে এক অদ্ভুত তৃপ্তি হয়েছে। কারণ আমি জানি এই এক একটি পদক্ষেপ আমাদের সেই পরম বৈভবের দিকে নিয়ে যাচ্ছে। ভারত কেবল একখণ্ড জমি নয়, ভারত হলো এক চিরন্তন সভ্যতা, আর সেই সভ্যতার প্রাপ্য সম্মান আমরা ছিনিয়ে নেবই। আপনাদের কি মনে হয়,
ভারত কি 2030 সালের মধ্যে রাষ্ট্রপুঞ্জের স্থায়ী সদস্য হতে পারবে, নাকি আমাদের নিজস্ব এক আন্তর্জাতিক মঞ্চ তৈরি করা উচিত? কমেন্ট সেকশনে আপনার মূল্যবান মতামত অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন, যাতে তারাও ভারতের এই মহান উত্থানের কথা জানতে পারে। খুব শীঘ্রই দেখা হবে পরবর্তী কোনো এক অদ্ভুত অথচ বাস্তব এপিসোডে। ততক্ষণ পর্যন্ত চ্যানেলের সঙ্গে থাকুন, সুস্থ থাকুন এবং গর্বের সাথে বলুন, জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।